তখন ফখরুল ইসলাম সাহেব প্রায় 2 মাস আগে এক বক্তৃতা বলছেন সংস্কারের বাবা হচ্ছে বিএনপি। আপনাদের নিশ্চয় জানা আছে বাবা শব্দটা বলছেন। তো এরকম যদি বহু কিছুর বাবা হইতে চায়, সন্তানের বাবা, সংস্কারের বাবা, আমাদের তো কোনো আপত্তি নেই। বাবার দায়িত্ব পালন করতে পারলে উনি অনেকজনের বাবাই হইতে পারেন। একদিকে সেক্রেটারি জেনারেল বলছেন সংস্কারের বাবা বিএনপি। 2 দিন আগে ওনাদের আরেক নেতা, প্রাক্তন বেসামরিক ব্যক্তি, সামরিক ব্যক্তি আপনি জানেন, উনি বলছেন সংস্কারের কোনো প্রয়োজনও নেই। সিদ্ধান্ত হওয়ার প্রক্রিয়া তো এটাই যে মেজরিটি যেটা, আমরা কিন্তু এখন মেজরিটিতে এবার নেইনি, আমরা মোর দেন 2/3 যারা একমত হয়েছে তারটাকেই সিদ্ধান্ত হিসেবে দিয়েছি। কোশ্চেন আছে নোট অফ ডিসেন্টের ব্যাপারে। ইয়েস, নোট অফ ডিসেন্টও সারা দুনিয়ায় প্রচলিত দ্বিমত পোষণের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা ব্যক্তি দিতে পারেন, দলও দিতে পারেন। সেই হিসাবে যাদের যে দ্বিমত ছিল তার সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি ঘটনাও নাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি। চ্যালেঞ্জ দিয়েছি এই জন্য যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করছে। আমি অনেক বুদ্ধিজীবীকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ডিসেন্ট সহ গণভোটের কোনো নজির আছে কিনা। অনলাইনে তারা যতটুকু জানতে পেরেছে কালকে আমাকে বলেছে নোট অফ ডিসেন্ট সহ কোনো গণভোটের কোনো নজির সারা দুনিয়াতে এখন পর্যন্ত নাই। কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে একটি ব্যক্তির অথবা একটি দলের তার দ্বিমত থাকার বিষয়, কিন্তু সিদ্ধান্ত তো হচ্ছে যেটা মেজরিটি নিয়েছে, 2/3 নিয়েছে, 3/4 নিয়েছে, যেটা হচ্ছে সেটা। সুতরাং বিএনপি নোট অফ যখন ডিসেন্ট দিয়েছে আমরা কোনো আপত্তি করিনি। আমি এবং বিএনপির প্রতিনিধি আমরা দুজন কিন্তু এক সোফায় বসতাম। অ্যারেঞ্জমেন্টটা এমন ছিল যে একটা সোফায় 2 জন জামাত এবং বিএনপির প্রতিনিধি, তার পাশে আর একটা সোফায় আমাদের সাথে সঙ্গী ছিল তারা, আপনারা দেখেছেন। বিএনপির প্রতিনিধি যখন নোট অফ ডিসেন্টের কথা বলতো অনেক সময় আমি এক সাপোর্ট দিতাম যে ঠিক আছে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে, ইউ ক্যান রেকর্ড ইট। কিন্তু নোট অফ ডিসেন্ট তো ওনাদের দলের একটা আলাদা বিষয়, একটা কনসেনসাস কমিটির সিদ্ধান্তের সাথে হ্যাজ নো রিলেভেন্সি, মানে এটার কোনো প্রাসঙ্গিকতা নেই। এবং আমি আবার রিপিট করছি, দুনিয়ার কোথাও নোট অফ ডিসেন্টের উপরে গণভোট হয় নাই। আজকে আমি আপনাদের মাধ্যমে এই তথ্য দিচ্ছি। ওনারা যদি রেকর্ড দেখাতে পারে আই উইল উইথড্র মাই পজিশন। এখন বিএনপি কিন্তু সংস্কারের প্রথম থেকেই তারা কিছুটা অনগ্রাহী ছিল, অনেক বিষয়ে তারা দীর্ঘ দ্বিমত করেছে। এবং আমার ধারণা আমরা সকলে মিলে যে পরিমাণ কথা বলছি, বিএনপির প্রতিনিধি একাই কনসেনসাস কমিটিতে সেই পরিমাণ কথা বলছে, আপনারা দেখছেন। সব কিছু মিলে একটা সুন্দর এন্ড হয়েছিল এবং বিএনপি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিএনপির মাননীয় মহাসচিব এবং বিএনপির আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য দুজনেই সিগনেচার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত ছিলেন, তার পাশে আমাদের সিট ছিল। আমরা স্বতঃস্ফূর্ত হাসি খুশি ঠাট্টা জোক সিরিয়াস টক সব কিছু মিলে ওখানে ছিলাম। অ্যান্ড উই সাইন্ড ভেরি গ্ল্যাডলি, ভেরি স্পন্টেনিয়াসলি, ভেরি ন্যাচারালি এবং উইথ দ্য ডিসিশন অফ দি পার্টি। এখন বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে আবার সেখানে নতুন আলোচনা হয়েছে, কনসাস কমিটিরা করেছেন, ওনারা কিছু বলেননি। হঠাৎ করে দেখলাম যে বিএনপি ফোঁস করে উঠছে এবং মানে অগ্নিশর্মা মূর্তি। হঠাৎ আমরা তো একটা বিস্মিত হয়েছি যে হঠাৎ কী হয়ে গেল, রাতে কী স্বপ্ন দেখলেন এবং স্বপ্নের পরে এসে ওনারা এটা কী রিয়েক্ট করলেন। রিয়েলি আমি পার্সোনালি আমি এখনও বিস্মিত। হোয়াট ইজ দ্য রিজন? 2 নম্বর কথা হচ্ছে ওনারা যদি পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করেন দে ক্যান ডু দিস, কিন্তু এখানে জামাতের সাথে তো কোনো সম্পর্ক নেই। এটা তো কনসেনসাস কমিটি বিএনপি, সরকার বিএনপি, এখানে বিএনপি জামাত তো কোনো পয়েন্ট না। জামাত জামাতের জায়গায় আছে, ওনারা ওনাদের জায়গায় আছে। আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করেছি, আমরা দ্বিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের। ওনারা হয়তো সিগনেচার আগে ঠিকমতো বুঝে শুনে করে নাই হয়তো বা,
তো পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিচার করছেন, তো করেন। কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতা সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করেছে। আপনারা দেখেন ওনাদের কথার ভিতরে অনেক কন্ট্রাডিকশন আছে। মাঝে মধ্যে যখন পত্রিকা আসছিল যে বিএনপি সংস্কার চায় না, তখন ফখরুল ইসলাম সাহেব প্রায় 2 মাস আগে এক বক্তৃতা বলছেন সংস্কারের বাবা হচ্ছে বিএনপি। আপনাদের নিশ্চয় জানা আছে বাবা শব্দটা বলছেন। তো এরকম যদি বহু কিছুর বাবা হইতে চায়, সন্তানের বাবা, সংস্কারের বাবা, আমাদের তো কোনো আপত্তি নেই। বাবার দায়িত্ব পালন করতে পারলে উনি অনেকজনের বাবাই হইতে পারেন। একদিকে সেক্রেটারি জেনারেল বলছেন সংস্কারের বাবা বিএনপি। 2 দিন আগে ওনাদের আরেক নেতা, প্রাক্তন বেসামরিক ব্যক্তি, সামরিক ব্যক্তি আপনি জানেন, উনি বলছেন সংস্কারের কোনো প্রয়োজনও নেই। পত্রিকা দেখছেন না? আচ্ছা, আমি সব পত্রিকার কাটিং আনছি, ওনাদের বক্তব্য, এটা আমারগুলো না, পত্রিকা যেগুলো আসছে। তাহলে একজন বললেন যে সংস্কারের বাবা বিএনপি, আরেকজন বলছেন সংস্কার দরকার নেই। এখন আমরা কোনটাকে বিশ্বাস করব? ওনারা বললেন যে জামাত ইসলামী কি করছে, মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এখন কোনটা আমরা মিথ্যা কথা বললাম, এই কথাটা তো আমাদের জানার একটা অধিকার আছে। আপনারা না, যেহেতু আমরাই মিথ্যা বলতেছে, তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবেন। আরেকজন বলছেন যে জামাত ইসলামী প্রতারণা করে আমাদেরকে বেকায়দায় ফেলে দিছে। ওনারা বেকায়দায় পড়ছেন কিনা এটা আমরা জানি, এটা ওনারা বুঝতে পারেন। কিন্তু আমাদের কোন কথার কারণে ওনারা বেকায়দায় পড়ে গেলেন এটা আমরা টের পাচ্ছি না, কারণ আমরা এমন কিছু করতেছি না যে ওনারা বেকায়দায় পড়ে যাবে। তা আমি মনে করি এগুলো ওনাদেরকে এখানে পরিষ্কার করা দরকার। ওনারা এখন একজন এক চ্যাপ্টার নিচ্ছেন জামাতের বিরুদ্ধে। সেক্রেটারি জেনারেল এক চ্যাপ্টার, স্ট্যান্ডিং কমিটি আরেকজন আরেক চ্যাপ্টার। ওনাদের আরেক নেতা বলছে যে জামাত ইসলামীকে ব্যান করা উচিত। ঠিক আছে না? খুব ভালো। তো জামাত ইসলামীকে যদি 91 সালে বিএনপি যে সরকার গঠন করছিল তার আগে ব্যান করতো, বা জামাত যদি তখন ব্যান থাকতো, বিএনপিতে বোঝা গেলো ব্যান চাচ্ছে, তো তখন যদি ব্যান থাকতো জামাত ইসলামী, তাহলে ওনারা 91 সরকার গঠন করতেন কীভাবে? কারণ জামাতের সমর্থন নিয়েই তো সরকার গঠন করছে। তো জামাত ব্যান থাকলে তো আর তাহলে 91 সরকার কীভাবে গঠিত হইতো জামাত ব্যান থাকলে? আমি ওনাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা চাইতেছি। আপনাদের খেয়াল আছে না, জামাত ইসলামী তখন 18 আসন আমরা পেয়েছিলাম, কোনো দলের মেজরিটি পায়নি। তখন ম্যাডাম খালেদা জিয়া জামাত ইসলামীর কাছে অ্যাপ্রোচ করেছিলেন বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য, সরকার গঠনের জন্য। আমরা বঙ্গভবনে গিয়ে চিঠি দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার পরে বিএনপি মেজরিটি হয় এবং সরকার গঠন করে। আচ্ছা, সেটা নিঃস্বার্থ হতে পারে, উদাহরণ যারা বলছে সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে জামাত যদি ব্যান্ড থাকতো, 18 সিট না যোগ হইতো বিএনপির সাথে, তাহলে বিএনপি কি সরকার গঠন করতে পারতো না। তো তাহলে বিএনপি যদি 91 সালে সরকার গঠন করতে না পারতো, আজকে বিএনপি কি এই অবস্থায় আসতে পারতো? বিএনপির ইতিহাস তো এরকম হইতো না, হয়তো ভিন্ন হইতো। তখন আওয়ামী লীগ আবার সরকার করতো, তারপরে কি হইতো, এটা কাল্পনিক, এখন তো আমরা বুঝছি না। তাইলে বিএনপি নেতারা এমন কথা বলেন যে কথা যদি সত্য হয় বা সত্য হইতো, তাহলে বিএনপির নিজস্ব পজিশনেরও একটা হুমকির ভিতরে পরিচিত, সরকার করতে পারত না। কথাটা কি আমি বুঝাতে পারছি আপনাদের? আমি 91 সালে সরকার গঠনের পরে ওমরায় গিয়েছিলাম। তো সেখানে লোকেরা আমাকে ধরছে যে আপনারা মহিলার নেতৃত্বকে সমর্থন দিলেন কেন? কারণ খালেদা জিয়ার নেতৃত্বে তো এটা তো একটা বেকায়দা প্রশ্ন। তা আমি বললাম
যে আমরা তো পুরুষেরও দাঁড়িয়েছিলাম, কিন্তু এদেশের মানুষ তো দুইটা বড় দলকে বেশি আসন দিয়ে মাত্র 18 আসন দিয়ে পাশ করিয়ে জামাত ইসলামীকে তা আত্মাইয়ুতে বসে রাখছে। আত্মাইয়ুত বুঝুন তো, নামাজ শেষ করার আগে যে আমরা পড়ি বসে, তো জামাত তো আত্মাইয়ুতে বসে দিয়েছে মানুষ, দুই পক্ষে দুই মহিলা। এখন আমাদের অবস্থা ছিল এরকম যে আমরা যদি মহিলার দিকে না তাকাই তাহলে আজীবন আত্মাইয়ুতে বসে থাকতে হয়, সালাম ফিরিতে পারি না। তো আরেকটা হচ্ছে কোনো রকমের ডান দিকে তাকাইয়া সালাম ফিরে গিয়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা 91 সালে ওই আত্মাইয়াতু থেকে নামাজ শেষ করার জন্য বিএনপির দিকে সমর্থন দিয়া তো আমরা এই সরকারটা গঠন করে দিয়েছি। তো এই জন্য বলছি যে বিএনপি যে বলছে জামাতকে ব্যান্ড করতো, জামাত যদি 91-এর আগে ব্যান্ড হতো তাহলে বিএনপি কীভাবে সরকার গঠন করতো জামাতের সহযোগিতায়, এই ব্যাখ্যাটা আমি ওনাদের কাছ থেকে চাই। আজকে আমাদের বেশি কথা না, আমাদের বন্ধুরা যেটা বলে সেটার ব্যাপারে আমরা একটু ক্লিয়ার হতে চাইতেছি। এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, এই আন্দোলনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা কে করছে, যে কারণে আজকে এই পরিবর্তন, যে কারণে আছে আরেকটা সরকার গঠনের চিন্তা, নির্বাচনের চিন্তা। আমাদের তো সিনিয়র 11 জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে কি ফাঁসি দিছে? তাহলে ফাঁসিটা খাইছি আমরা, প্রফিটটা আর ফ্রুটসটা নিছে বিএনপি। তো তারপরে তো আমরা কিছু বলি না, কারণ আমরা তো একটা সিভিলাইজড পলিটিক্যাল পার্টি, আমরা কারো উপকারকারী খোটা দিই না। কিন্তু যা উপকার পাইছে এবং যা গভর্নমেন্ট ফর্ম করছে, যারা আমরা হেল্প করলাম, হে আবার আমাদেরকে উল্টা কথা বলতেছে। তো এটা কি রাজনীতির সংজ্ঞা, রাজনীতির আভিজাত্যে, রাজনীতির কালচারে, রাজনীতির ক্যালকুলেশনে, অথবা রাজনীতির আপনার যে এনভায়রনমেন্ট, সেটা কি এটা পড়ে? এরপরে যেটা সেটা হচ্ছে ফখরুল সাহেব একেবারে আরও এখন থেকে 56 বছর আগে গেছেন। আচ্ছা, তো ওনারা যখন আমাদের সাথে একসাথে বসবাস করছেন, তো সে সময় বিষয়টা এমন ছিল না, এটা খুব লজ্জাস্কর। আমি আওয়ামী লীগ লোকদেরকে বলতাম যে ভাই, আমরা একসাথে আন্দোলন করছি বিএনপির বিরুদ্ধে, তোমাদের পাশে নিজামী সাহেবের ছবি আমি 28 অক্টোবর দেখাইছিলাম জনসভার ভিতরে, হাসিনা নিজামী একসাথে বসে আছে। তো তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন যে উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা একদিন আগে একসাথে খাইছে, একটু উপরে উল্টো পাল্টা কথা বলতেছে। শোক লজ্জা হইলেও থাকতে হইব যে আমি একসময় ব্যবহার করেছি, এখন আমি উল্টা বলছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। তাহলে বিএনপি ততক্ষণ বিএনপি যতক্ষণ তারা আওয়ামী লীগ বিএনপি লড়াইতে থাকে। যখন জামাত এবং বিএনপির সাথে যে কোনো কারণে মতপার্থক্য হয়, তখন বিএনপি কিন্তু আওয়ামী লীগের নেগেটিভ এবং আওয়ামী লীগের চেয়ারে বসে জামাতের বিরুদ্ধে কথা বলে। এটা আমি মনে করি যে রাজনৈতিক সততার অভাব। রাজনীতিতে মিনিমাম সততা থাকতে হবে। এখন কোনো দল যদি মনে করে যে আমরা জনগণকে যাই কন্টেন্ট দিই না কেন, আমরা ক্ষমতা এসে চাঁদাবাজি করব, এখানে আমাদের সততার প্রয়োজন নেই। আমরা ক্ষমতায় এসে বা আমরা যদি সুযোগ পাই আমরা দখল করে ফেলব, এখানে সততার কোনো প্রয়োজন নেই। আর একইভাবে তারা যদি রাজনীতিকেও সেইভাবেই চিন্তা করেন যে আমরা রাজনীতিতেও কোনো সততা মেনটেন করব না, আমরা প্রয়োজন হলে একসাথে থাকব, প্রয়োজন হলে একসাথে খাবো, প্রয়োজন হলে একসাথে ঘুমাবো, প্রয়োজন হলে একসাথে ট্রেন চড়ব, প্রয়োজন হলে একসাথে মন্ত্রী পরিষদেও থাকব, প্রয়োজন হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইলেকশনও করব, আবার যখন প্রয়োজন হবে আমরা সততার পরিচয় না দিয়ে তাদের বিরুদ্ধে ওই ইস্যুগুলো নিয়ে গালিগালাজ করব, যে ইস্যুগুলো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র তাদেরকে চিহ্নিত করতে চায়। এটাই যদি রাজনীতির ক্যারেক্টার হয়, দলগুলোর ক্যারেক্টার হয়, তো তাহলে 54 বছরের যে সাফারিংসটা, এটা কি জনগণের জন্য? নো,
জনগণের ভুল সিদ্ধান্তের জন্য নো। 54 বছরে জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটি পলিটিক্যাল পার্টিস, দি করাপ্ট পলিটিক্যাল লিডার্স, অকৃতজ্ঞ রাজনীতিবিদ, যখন যা তখন তা, এরকম চরিত্রের রাজনীতির নেতৃত্ব আজকে বাংলাদেশের এই সকল ক্রাইসিসের জন্য প্রধানত রেসপন্সিবল বলে আমরা মনে করি। জামাত ইসলামী কখনোই মুনাফিকি করে না। জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো প্রতারণা করে না। এটা কেউ যদি খুবই ডকুমেন্টের, আমি ডিবেটে রাজি আছি। যারা জামাত ইসলামকে এরকম শব্দ নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে, অথবা তারা যদি কোনো দলের প্রতিনিধিত্ব করেন, সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি যে আমরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পাবলিকলি আমরা ওপেন এ নিয়ে চ্যালেঞ্জ করতে চাই। আমি সর্বশেষ কথা যেটা বলতে চাই যে গণভোট ইস্যুতে বিএনপি বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হইতে হবে। আমি গতকাল বা পরশু বলছি প্রতিদিনই যে গণভোট এক ধরনের বিষয়, আমাদের সংস্কার নিয়ে আমরা যে কোনো সময় সংস্কার আমরা করতে পারি। কোনো একটি গভর্নমেন্ট তার মাঝখানে সংস্কার করতে পারে, কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে, এবং সেখানে গণভোট আবার হইতে পারে। কিন্তু জাতীয় নির্বাচন তো 5 বছরের একটি বিশেষ নির্বাচন, ক্ষমতা পালাবদলের নির্বাচন।